স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা আজকে জাপানের উচ্চ শিক্ষা বা জাপানের বৃত্তি বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুরাদের জন্য কি কি সুবিধা পাবে, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 মে। আমরা এখানে যে তথ্য পাচ্ছি সেটা হচ্ছে যে জাপানে পড়াশোনায় আগ্রহী বাংলাদেশিদের নিকট থেকে মেক্সড বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। 2022 সালে জাপানের গবেষণা অর্থাৎ স্নাতকোত্তর ও পিএইচডি স্নাতক কলেজ অব টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হতে চাইলে আবেদন করতে পারেন। আগ্রহীরা আগামী 20 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আসলে মেক্সড বৃত্তিটা কি সেই সংক্রান্ত আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি। মেক্সড বৃত্তি হচ্ছে MECSST, যেটা সম্পূর্ণভাবে বলা হয়ে থাকে, এবং শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সড। 1954 সাল থেকে শুরু করে বিশ্বের প্রায় 160টি মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতমান আর সবচেয়ে সম্মানিত। এই বৃত্তির জন্য ভিসা পেলে ভিসাতে লেখা থাকে গভট স্কলার, এবং জাপান গবেষণার মাধ্যমে বৃত্তি প্রাপ্তির দেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্বের সেতু হয়ে ওঠে মানব সম্পদকে উৎসাহিত করা এবং উভয় দেশ ও বৃহত্তম বিশ্বের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই দেওয়া হয় এই বৃত্তি। মেক্সড বৃত্তি পাবেন যারা, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিকভাবে গবেষণা পর্যায়ে 40 জন, স্নাতক পর্যায়ে 4 জন, কলেজ অব টেকনোলজি প্রোগ্রামের জন্য 3 জন এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজের জন্য 3 জন বাছাই করা হবে। নির্বাচিত জাপানের দূতাবাসে অনুষ্ঠেয় লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য কিছু শর্তের কথা উল্লেখ আছে। মাস্টার্স বা পিএইচডিতে আবেদনের জন্য মেক্সডের নিজস্ব সিজিপিএর একটি মানদণ্ড থাকতে হয়। জাপানের সেশনগুলো 2টো সেমিস্টারে শুরু হয়। জাপানের শিক্ষা মন্ত্রণালয় থেকে মেক্সডের ওয়েবসাইটে মেক্সড বৃত্তির যাবতীয় তথ্য পাওয়া যাবে। আবেদনকারীদের বয়স কত হবে তার আগে একটা বিষয় বলে নিচ্ছি যে আসলে জাপান সরকার, চীন সরকার এখন সব থেকে বেশি বৃত্তি দিচ্ছেন। বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা চীনে যাচ্ছেন, জাপানে যাচ্ছেন। আমরা জানি যে জাপানের সাথে দীর্ঘদিন বাংলাদেশের একটা খুব ভালো একটা বন্ধুপূর্ণ সম্পর্ক রয়েছেন, এবং যে কারণে এই জাপানের অনেকগুলি বৃত্তি রয়েছেন যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন এবং শিক্ষার্থীরা পেয়েও থাকেন খুব সহজেই বলা যায়। আবেদনের বয়স, যারা গবেষণার অর্থাৎ স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করতে চান তাদের জন্ম 1987 সালের 2 এপ্রিলের পর হতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্য 3টি প্রোগ্রামে যারা পড়তে চান তাদের জন্ম 1997 সালের 2 এপ্রিলের পর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। লাগবে IELTS বা TOEFL। প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে ইংরেজি অথবা জাপানিজ ভাষায় দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং আবেদনের সঙ্গে জমা দিতে হবে IELTS বা TOEFL-এর সনদ। বৃত্তির সুবিধা, বৃত্তিপ্রাপ্তদের নিজ নিজ দেশ থেকে জাপানে আসার জন্য ও ঠিক সময়ে ডিগ্রি শেষে দেশে ফিরে যাওয়ার জন্য বিমান ভাড়া মেক্সড বহন করে থাকে। অন্য অনেক বৃত্তিতে এই সুবিধা সচরাচর থাকে না, কিন্তু এই বৃত্তির ক্ষেত্রে আমরা এটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ব্যতিক্রম বলা যায় যে সব কিছুই বিয়ার করবেন, এবং এ ধরনের সুবিধাগুলো আমরা চীনের বৃত্তির ক্ষেত্রেও আমরা এই ধরনের সুবিধাগুলো দেখে থাকি। বিশ্ববিদ্যালয়ের কোনো রকম টিউশনি ফি, পরীক্ষার ফি বা অন্যান্য কোনো ফি দিতে হয় না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাবতীয় ফি মওকুফ, আর পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি
আর অন্যান্য ব্যয়ভার বহন করে দেশটির শিক্ষা প্রযুক্তি মন্ত্রণালয়। আবেদন পদ্ধতি ও বাছাই প্রক্রিয়া আগ্রহীদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অর্থাৎ scholar.banbase.gov.bd/mext গিয়ে আবেদন করতে হবে এবং প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক পরীক্ষা এবং এই পরীক্ষায় মূলত ইংরেজি ভাষার উপর দক্ষতাকে যাচাই করা হয় এবং আবেদনের শেষ তারিখ 5 মে থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। 20 মে বিকেল 5টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, আমরা একটু এই ওয়েবসাইটটা ওপেন করার চেষ্টা করছি। http তারপরে স্কলার, আমি আবারও বলছি scholar.banbase.gov.bd/mext। আমরা যদি ওয়েবসাইটটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ফর্ম দেওয়া আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ের ফর্ম। উপরে আমরা সরকারি লোগো সহ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের ফর্ম এবং এখানে সব তথ্য রয়েছেন এই শিক্ষার্থীদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সব কিছু তথ্য রয়েছেন এবং এই তথ্য এবং নিচের দিকে ফটোগ্রাফ অর্থাৎ ছবি এখানে আপলোড করতে হবে, তারপরে সাবমিট করতে হবে অনলাইনে। আমরা এই ফর্মটা দেখতে পাচ্ছি, ফর্মটা হচ্ছে এখানে অর্থাৎ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার যে নিউজ হয়েছেন এবং সেই নিউজের এখানে লিঙ্ক আপ করে দেওয়া হয়েছে আগ্রহীদের যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে বলা হচ্ছে আবেদনের যদি বিস্তারিতভাবে আমরা তথ্যটা দেখতে চাই তাহলে এখানে একটা লিঙ্ক আপও করে দেওয়া হয়েছে যে সহজে এই লিঙ্ক আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আবেদনের বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বা যে নিউজটা প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত আমরা একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। আমরা একটু দেখার চেষ্টা করছি। জাপানিজ গভর্নমেন্ট অর্থাৎ মেক্সড স্কলারশিপ ফর 2022, জাপান সরকার মেক্সড অর্থাৎ আগামী বছর হলেও এর কার্যক্রমটা এবার থেকেই শুরু হচ্ছে। জাপান সরকার মেক্সড মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার, স্পোর্টস অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কলারশিপ 2022 এর আওতায় রিসার্চ, মাস্টার্স অ্যান্ড পিএইচডি আন্ডারগ্রাজুয়েট কলেজ অফ টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রামের অধ্যয়নের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য রিসার্চ, মাস্টার্স অ্যান্ড পিএইচডি পর্যায়ে 40 জন, যে বিষয়টা আমরা ইতিমধ্যেই বলেছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে বা অন্যান্য শর্তাবলীর ক্ষেত্রে বলা হচ্ছে রিসার্চ অ্যান্ড মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে এইজ মাস্ট হ্যাভ বর্ন, আমরা দেখেছি যে 1987 এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এবং বয়সের বিষয়টা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং কলেজ অফ টেকনোলজি প্রোগ্রাম এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ প্রোগ্রাম, আমরা যেহেতু ইতিমধ্যেই বয়স নিয়ে আমরা আলাপ করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপ করে দেওয়া আছে এখানে সার্কুলার আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে বলা হচ্ছে যে 5 মে থেকে 20 মে বিকেল 5টার পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ অনলাইনে আবেদন করা যাবে। তাহলে বিস্তারিতভাবে এ থেকে আর আমাদের দেখার প্রয়োজন নেই। তারপরে আমরা শেষের দিকে দেখি যে আর কোনো, এখানে বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আবেদন প্রাপ্তির পর যাচাই করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিকভাবে প্রার্থী মনোনয়ন করা হবে। প্রাথমিক মনোনীত প্রার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রাথমিক মনোনয়নের পরে মনোনীত প্রার্থীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে এবং জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত মনোনয়নের পর নেক্সট এর নির্ধারিত ফর্মে আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। তাহলে এখানে আরও বলা হচ্ছে যে আবেদন করার সময় পুলিশ ক্লিয়ারেন্স সনদ জমা দেওয়া সম্ভব না হলে উক্ত সনদের জন্য করা আবেদনের অনুলিপি জমা দিতে হবে এবং জাপান দূতাবাস কর্তৃক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সময় অন্যান্য সকল সনদের মূল কপির সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি উপস্থাপন করতে হবে। উল্লেখ্য বাছাইকৃত আবেদনকারীদের জাপান দূতাবাস কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় মূলত ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করা হয়ে থাকে। উপসচিব আমি দেখছি স্টেটমেন্ট শামীমা বেগমের 6 তারিখের স্বাক্ষর দেখতে পাচ্ছি।
তাহলে আমরা বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করছি। এখানে একটা ব্যাপার যে পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলা হচ্ছে, দেশের বাইরের যে কোনো কান্ট্রিতে যখন আমরা স্কলারশিপের জন্য আবেদন করি তখন সে আবেদনের সঙ্গে পুলিশ ক্লিয়ারেন্সের সনদ জমা দিতে হয়, কারণ ওই আবেদনকারী ব্যক্তির নামে কোনো ধরনের অভিযোগ আছে কিনা সেই সংক্রান্ত সম্পূর্ণ ক্লিয়ারেন্স আমরা যেটাকে যদি খুব সংক্ষেপে বলে থাকি। তাহলে জাপানের বৃত্তি সংক্রান্ত তথ্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করলাম, এবং পরবর্তীতে বিভিন্ন দেশের যে সকল বৃত্তি রয়েছেন, চীন, জাপান, তারপরে হচ্ছে সুইডেন, তারপরে হচ্ছে ইউএসএ, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের, জার্মান, তার ফ্রান্স, এইসব দেশের যে বৃত্তি নিয়ে নিয়মিতভাবে আমরা তথ্য দিব আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।